একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির রেজালা, কাবাব, আস্ত দুটি মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইবানের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। গরুর মাংসের তরকারিটা আলাদা করে রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের উপর পাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্রাস মুখে তুলেছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আফনান ছাগলের মতন কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে, মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই, কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে? খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফনান। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে? কবরবতী কবুল। ও মা গো, টুরুলাভ। শেষ, গুরু তুই শেষ। তরকারির ঝোল মাখা হাতটায় চটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইবান। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অবধি আজ মজা নিতে ছাড়ল না। এই, তোরা ওকে এত জ্বালাতন করিস না, এমনিতে সবে জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অবধি পোল্টি খেয়েছে দেখে সাইবান তেতে উঠল। তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই দিতে হবে, ব্যঞ্জনবর্ণ শেখানো শুরু করে দেব। 1 বছরের মধ্যে গড়গড় করে কথা বলতে শুরু করবে দেখবি। নীরব একটা আস্ত গোলাপ যেমন মুখে দিয়ে প্রায় না চিবিয়েই গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জনবর্ণ শেখাবি কেন? স্বরবর্ণ কী দোষ করেছে? স্বরবর্ণ শুধু বইয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনামাতে হাত চেপে নিজেকে থামালো। কেসে ফেলল বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়ে জমে গিয়ে ফেল করে সাইবানের দিকে চেয়ে রইল আফনান এবং নীরব। সাইবানের কোনো হেলদোল নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনো দিন শুধরাবি না? বিয়ে হয়েছে তবু এই শয়তানের গেল না। শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতন সন্ন্যাসীদের কী কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আফনান আর নীরব। উভয়ে হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। অপরদিকে ইরাম ইজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনও। ছেলে ঘুমাবে। ঢুলু ঢুলু চোখ তার বুকে লেপ্টে আছে। তাকে নিয়েই হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলে ঠিকমতো খাচ্ছে কিনা সেই বিষয়টিও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করল রাহাত আর ইহান দুজনে বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করল না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। মেন গেটের কাছাকাছি গিয়ে থামল তাদের। ভাই। ইহান থামল আগে। ঘুরে ইরামকে দেখে বোনের দিকে ছুটে গেল। রাহাত অনেকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরে দাঁড়িয়ে রইল। আপু। ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিল ইরাম। শোধালো, খেয়েছিস? তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা হালকা একটু ঘষে ভ্রু কুচকে ফেলল ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখ পানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলাপোকা ছিল। ইঁদুর না, কিন্তু গতকাল রাতে কোত্থেকে যেন এলো। পালিয়েও গেল। ঠিকমতো দেখতে পাইনি, ধরতে পারলে পিষে ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটানাস ইঞ্জেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দেয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে। লাল দাগ হয়ে গিয়েছে, বলেছে কয়েকদিন গরম পানির সেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার রহস্য ইরাম ধরতে পারল, বিশেষ কোনো মন্তব্য করল না। ইহানও সেই বিষয়ে আর কথা বাড়ালো না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে, গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? ইজান কুই কুই করে আবার মায়ের বুকে মাথা গুঁজে ফেলল। হাসল ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণে সে হাসি মুছে গেল তার। জল জল দৃষ্টিতে দেখল ইরামকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি, ওই লোকগুলো। হুস। তোকে বলেছি তো ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে করছি, ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিজের সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি তারা তোমাকে তিল পরিমাণেও কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতন চুপ করে সহ্য করে যাবে না। কথা দাও আমাকে প্লিজ আপু। মৃদু হাসল ইরাম। ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই তোদের অনেক মিস করি। চোখ বুজে মা তুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করলো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না, পেছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো।
করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরাম তৃপ্ত দৃষ্টিতে দেখল রাহাতকে। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলে চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতন মুখ তো তুমি রাখুনি আমাদের আপু। মহল্লার এর মধ্যেই ছিছি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতর বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কাট কাট কথায় এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই, নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ। ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সী একটা ছেলের সাথে বিয়ে করেছ, তাও আবার ওই যে কিনা ফিজে না ডিজে নেশা আর পার্টি করে বেড়ায়। আতপাগল বেয়াদব ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইজান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের ওপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিজে ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সিবাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি, নাহলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার কাছে দিয়ে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি, কী করবি ভেবে জানাবি আমাকে। আর দাঁড়ালো না ইরাম। হতবাক রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতর চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীর্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলেই গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামের ঘরে ঘিরে ধরেছে, কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনার। কালো ধাতুর তৈরি, বিছানার বেডশিট অবধি কালো রঙের। সিল্কের কাপড়ের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিমধ্যে বেশ কয়েকটি তাজা রজনীগন্ধার ছড়া মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবুও এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্র্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরাম চেনে না। দেয়ালের এক পাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতির সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড। এক কোণায় ট্রিপল মনিটর গেমিং সেট আপ। কাউচের ওপর অবহেলায় 2 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বের সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটু দুলদোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট। এই তো, খুব বেশি চাহিদা তার কোনো দিনও ছিল না। সে সত্যি সাইবান আলাদিনের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়েছে। এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরামের বাসর রাত, তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছাটুকুও তার মাঝে নেই। ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না, তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবল ইরাম, তবে সঙ্গে সঙ্গে কাপড় আনতে তো ভুলেই গিয়েছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে, এত কাহিনী কী করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরাম গলা আর কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখলো। রুমের এক পাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাচের দরজাটা খুলে ইরাম ভেতরে পা রাখলো। তবে সামনের দৃশ্যটাকে জমিয়ে দিল। জায়গাটাতে বাথরুম বলবে না, অন্য কিছু ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনি গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা, পুলও নয়, বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটা প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেয়াল তুলে দেওয়া, তাতে টলটলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতন ঝিরঝিরে পানি ঝরছে পুকুরের ন্যায় স্থানটির ওপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। ইরাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মনে চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। যেন ছুঁয়ে দিলে জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জাকুজি। অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল, এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পিছনে ফিরে তাকালো সে। ঠিক দরজায় সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরে নে। শার্টের উপরের বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসেল বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল। বাড়ির ভেতর এই জিনিস করার আইডিয়া কে দিল? হাসলো সাইবান। ভেতরে ঢুকে আশেপাশে তাকালো। সগর্বে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতন জায়গা দরকার, তাই
এটা গত বছর ইনস্টল করেছি। বাড়ির এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম টয়লেটও আছে, আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়ে জবাব দিল সাইবান। তারপরে পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোমান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরে শরীর ডুবিয়ে আরামে আকাশের তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসর রাত। এই বিষয়টাই তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তেই পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনারা পাথরের কাছে গিয়ে থামল। সাইবান রীতিমতো নির্লজ্জভাবে তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। ইরাম আর ঘোমটা দিয়ে নেই। গাঢ় জলপাই বর্ণের চকচকে শাড়িটা তার শরীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দুমাত্র সংকোচ রইল না। কবল পরে বিয়ে করা বউ তার সামনে দাঁড়িয়ে, ভাবতে অদ্ভুতরে একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করলো, জিজ্ঞেস করে বসল, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকালো সাইবান, দৃষ্টি তুলে ইরামের মুখে তাকালো। অতঃপর বাঁকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কীভাবে বলেছি? কবর অবধি কবুল কথাটার মানে কি? এটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজে খুঁড়েছি আমি। ইরামের খুব কাছে এসে পড়ল সাইবান। রমেনি জমে গেল। মুহূর্তের জন্য তার মনে হলো সাইবান বুঝি তাকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে। আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে অবধি ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অথচ সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখিয়ে গেল। গলা, বুক, ওদর পেরিয়ে এসে তার নিগুড় কালো নয়নজোড়া থামল বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিতে বদলে গেল তীব্র কৌতূহলী, বাজে রকমের কৌতূহল। ভ্রু কুচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করেও এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি ইরামের কোমরের দিকে ফুটে থাকা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁস টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগেই রুমের দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আমি দেখছি কি এসেছে। রীতিমতো চোরের মতো ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে নিল। সাইবান কয়েক সেকেন্ড আহাম্মকের মতন দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তেই হতাশাবোধক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভেতর চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সারিকা, তার হাতে ধরা ছটফট করে কাঁদতে থাকা ইজান। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছাড়া শান্ত হবে বলে মনে হয় না। খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করল না। যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। একটা নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইজানকে নিয়ে বিছানায় গিয়ে বসলো ইরাম। এই যে, না না সোনা আমার, কুচুপু আমার। এই তো আম্মু এখানে। আম্মু কোথাও যায়নি। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না। বরং সময়ের সাথে সাথে আরও জোরে তার স্বরে কেঁদে যেতে লাগলো ইজান। ছোট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আঁকড়ে ধরল ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না, আম্মুর কষ্ট হয় তো কুচুপু। প্রথমটায় বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনে গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল শুরু করেছিল সাইবান। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ, তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নামগন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠেই বলল, কী সমস্যা? এমন ভ্যাক ভ্যাক করে কাঁদছে কেন পোটলাটা? হাগু পেয়েছো আবার? এরাম হাসল না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না, কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটানা কোনো দিনও করেনি। কোথায় সমস্যা হচ্ছে বাবাটার? আম্মু বুঝতে পারছি না। আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইজানকে বুকে চেপে রাখল সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করলো সাইবান। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়। হঠাৎ করে বলে দেয়ালে ঝুলন্ত টিভি রিমোট নিয়ে অন করলো সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়লো। তারপরে রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াচ দিস পোটলা, দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এমন অদ্ভুতরে অঙ্গভঙ্গি করে উঠল যে ইরামের হাসি চাপা দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইজানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রুসজল চোখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। अब तो होश ना खबर है, ए कैसा आसार है, तुमसे मिलने के बाद दिलबर। সাইবানের কোমর দোলানোর নাচের তালে তালে আচমকা ইজানকে হাতে তালি মেরে বুঝি খেয়ে গেয়ে উঠল, আই ইয়া।
ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গিয়েছে। সাইবানের নাচের সাথে সাথে ইজানের সব ভুলে লাফিয়ে ওঠাটা আর তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তেই সে জলজলে চোখ চেয়ে দেখল সামনের মানুষটাকে। পাগলাটি একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেশরমের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোলাচ্ছে যদিও। ইরাম লজ্জাবোধ করলো। কি ভাবছে সে? তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটাও কঠিন নাও হতে পারে। পরদিন সকাল, একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইবান। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই এখনও ঘুমে, শুধু সুগন্ধ উঠেছে বোধ হয়। নিচতলায় কিচেন থেকে থালা বাসনের শব্দ শোনা যাচ্ছে। ঘেমে একাকার হয়ে গিয়েছে সাইবান। বাথরুমে থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালাতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো, তখন ঘড়িতে সময় 8:30। তোয়ালেটা বারান্দায় ঝুলিয়ে সে যখন রুমের ভেতর ফিরে এলো, তখন ভীষণ অপ্রত্যাশিত একটা দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার উপর পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইরাম। রমণীর বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইজান। গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে থেকে জেগে উঠে মাকে জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে। হাতে গোনা কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগে উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখল সে, বিছানায় থাকা মা সন্তান উভয়ের ওপর সকালের স্নিগ্ধ আলোকরশ্মি প্রতিফলিত হয়ে একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবান নিষ্পলক চেয়ে রইল। কতক্ষণ যাবৎ নিজেও বলতে পারবে না। তার ভাবতেও অবাক লাগছে, বিছানায় শুয়ে থাকা রমণী এবং ছোট্ট নাজুক প্রাণটি এখন তারই পরিবারের অংশ। পায়ে পায়ে বিছানার কাছে এগিয়ে এলো সাইবান। গতকালের ক্লান্তি তাকে ঘুমাতে দেয়নি। অপরদিকে ইরামকে জড়িয়ে রেখেছে গভীর ঘুমের চাদরে। অজান্তে হাঁটু মুড়ে বিছানার পাশে কার্পেটের উপর বসে পড়ল সে। ইরামের একটা হাত লম্বা করে রাখা, অপর হাতটা ইজানের শরীরের উপর। 2 হাতেই টকটকে মেহেদি। সেই মেহেদি দেখে কিছু একটা মাথায় এলো সাইবানের। ঝুঁকে এলো সে। লম্বা করে রাখা হাতটার উপর ঝুঁকে অতি মনোযোগী দিয়ে দেখতে লাগলো। সিম্পল অথচ বেশ সুন্দর কারুকার্য, জলজল করছে যেন রত্নের মতন। হৃদস্পন্দন বেড়ে গেল সাইবানের। হন্যে হয়ে সে খুঁজে বেড়ালো কোথায় কোথায় আছে কি নেই। অবশেষে সাইবানের খোঁজ থামল, দৃষ্টি প্রসারিত হলো, সঙ্গে ঠোঁটে ফুটল এক পরিতৃপ্ত মায়াবী হাসি। গচা বিড়বিড় করল সে আপন মনে। ইরামের হাতের মধ্যমা এবং অনামিকা আঙ্গুলের ঠিক মাঝখানে চাপা জায়গাটায় পেঁচানো অক্ষরে লিখা আমার আলাদিন। ফিস করে উচ্চারণ করল সাইবান। জানে না কেমন অনুভূতি হলো বুকের ভেতর। নিষ্পলক চেয়ে রইল এক নাগারে সে। ইচ্ছে হচ্ছে না দৃষ্টি ফিরিয়ে নিতে। ইরামের প্রশান্তিতে ছাওয়া ঘুমন্ত মুখটা দেখল সে অত্যন্ত আবেগ নিয়ে। তারপর আবারও দেখল আঙ্গুলের ফাঁকে লুকিয়ে রাখা নামটাকে। নিজের ফোন বের করে নিঃশব্দে বেশ কয়েকটি ছবি তুলে নিল সাইবান। কেন সে নিজেও জানে না। ফোন রেখে সে ঝুঁকে এলো, সাবধানে আঙ্গুলে ছুঁয়ে দিল মেহেদির রঙে রাঙা থাকা আঙ্গুলটাকে। ইরাম সামান্য নড়েচড়ে উঠতে জমে গেল সে। অথচ রমণীর ঘুম ভাঙল না। শুধু ছেলেকে ঘুমের ঘরে নিজের আরও খানিকটা কাছে টেনে পুনরায় নিদ্রায় নিমজ্জিত হলো সে। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল সাইবান। অতি সাবধানে নিজের নাম লেখা ইরামের আঙ্গুলটা তুলে নিল সে। কি হলো সে বলতে পারবে না। ঝুঁকে গেল, সেই নরম আঙ্গুলের ডগায় আলতো করে স্পর্শ করলো নিজের ঠোঁট। অতি ক্ষীণ এক মুহূর্তের আলোতে ছোঁয়া। চোখ বুজে নিল সাইবান। আনমনে ফিসফিস করল আপনার আলাদিন। রাস্তার মোড়ের টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকে অনুরাগ আর সাইবান নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপেলেদের গালগল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষা চলে যায় যে বোঝাই যায় না কী কথা বলছে। জেনারেশনের কী আমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা তোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতোমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পাঞ্চি বুঝছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত 1 কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না? পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলে আফনান। থু করে পিক ফেললো একপাশে। নীরব সিগারেটের লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বইয়ের আঁচলের তলায় থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটা মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের।
অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী, লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরের অবয়বটি ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্য কাজ সমান। টানা টানা আইলাইনার দেওয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটা জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কী ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসল, উভয়ে বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সদ্বিগ্ন দৃষ্টিতে বন্ধুদের দেখল, তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম, অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর। বিকেলে জিমে গিয়েছে, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসে? দোকানে মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিক্স কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনও আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, ইয়ে মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল, সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না, তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেটসের মতন কালো জুতোর নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো। চিনি 2 চামচ। আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুরে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখে বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের 2 বাহু জড়িয়ে আলিঙ্গন বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবে এবার কি ভালো লেগেছে মেরে জানি। সাইবান হালকা হাসল, এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ওহ, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি। চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করল সাইবান। আর চোখে সামনে তাকাতে দেখল নীরব আর আফনান মিলে তাকে কী যেন ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টি। কী সমস্যা, কেউ একবার বলবি আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কী কী দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে, ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী, সাইবানের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হয়, তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করে তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুরে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম? আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই, সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথে লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উড়োতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি শোনি? তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অবধি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসল। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনে দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন ফিট স্যুপে ঢেলে দিবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মুখে ঠোঁটেই তাকালো সে। বিশ্বাস করছে না এখনও। জিনি প্লিজ, মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস? আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না। আঙ্গুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তে আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে।
সাইবান তার আঙ্গুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায় জানালো, তিতলি, আম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে রইল তিতলি। সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সব কিছু এতটা তাড়াহুড়ো হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানে মীরা অবধি নিজের কাজ বাদ দিয়ে হাঁ করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নীরবতায়। তারপর তিতলির কাটকাট কণ্ঠধ্বনিত হলো, ওরা ডায়পারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন নয়, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালাতো। স্টপ ইট জেনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনো দিন। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের প্রিন্টির বিল নিজের পকেট থেকে বের করে মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। পেছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরল। ওয়েট, কী সমস্যা তোর? কী হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। আর এর আগে কোনো দিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুতগতিতে হেঁটে গেল। যাওয়ার সময় রাস্তার কোণায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতন নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁদ তুলল। যাক বাবা, এর আবার কী হলো? ইজ ইট দ্য মান্থ মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে? পেছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতে অনুরাগ দু হাতে ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনে চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানা ম্যাট্রেসের ওপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটা কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে, বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করে। একমাত্র মেয়ে সুগন্ধার যখন বেহাল দশা, সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে, সামিয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহুগুণে স্মার্ট। সেটা এই কয়েকদিনে বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার বাড়িতেই থাকে। তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকেই চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিয়েছিল। তবে হঠাৎ কী যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকে জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনি একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করল। সিচুয়েশনশিপ কি? যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজার সময় নিচ্ছে, ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবল বানানটা কি ঠিক লিখেছে কি না। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি, এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি তুমি যেন রিজার্ভ প্লেয়ার। প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস ছি! না চাইতো ইরামের মুখ ফসকে বেরিয়ে এলো। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো। বলল, তোমাদের জেনারেশনটাই সমস্যা।
সুগন্ধ অবাক নয়ে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময়ে হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজে ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতে অবাক হয়ে দেখলো একটা ছোটোখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কী সব যেন চলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়ে ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামুনি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তোর লাগবে। আঙ্গুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইন্ডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। ব্রেস্ট ফিড করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজনও নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল। অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো। তার সাথে টেবিলটা বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ারড্রপ, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাস্ক, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সব কিছু গোছগাছ হয়ে গেল। সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবে, কেমন? তিনি বলা শেষ করতে না করতে রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য। আহ, আমার রুম। সাইবানের চিৎকারিয়ে কেঁপে উঠল চারিপাশ। ইরাম আগে থেকে প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙ্গুল দিয়ে রাখল। পা ফেলে ধপধপ করে ভেতরে ঢুকল সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম। সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেয়া শিখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট। একটা হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্য হয়ে এদিক সেদিক ছুটে দেখল সব কিছু। কীভাবে তার গেমিং সেট আপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক স্বাদের রুম। তুই চুপ থাকতো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম নাচিয়ে তো ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়ে তার কোলে থাকা ইজান নড়ে চড়ে উঠল। আঙ্গুল চুষতে চুষতে গঙ্গাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ওহ, আমি ওকে চেঞ্জ করিয়ে দিই বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন ওকে। এই না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আধমরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে। মুখে ভর করল তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমি এসব হাগুমতো পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ওহ ড্যাম ডিয়ার গড অফ হ্যাভেন, হিয়ার মাই কল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কীভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলে শুইয়ে দিল। অতপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাত ওই ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল, ব্যা, ওয়াক ওয়াক। মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। পোটলা খায় দুধ আর হাগে অ্যাটম বম্ব। ইরাম আর পারল না। এই অবস্থাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। সামিয়া অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙ্গুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সব থেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হতে হাতে ধরিয়ে দিল বাচ্চার ন্যাপি। আই আ কিয়া। লাফিয়ে উঠল ইজান। ইরাম ওয়েট টিস্যু নিয়ে তার ত্বক মুছে দিচ্ছিল। হাতে নাড়া খেয়ে
আধমোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের ওপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি এগেইন। জবাব চাই আমি। আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী?